শিহরণ। বাংলা সাহিত্যের কিছু শিহরণ জাগানো, গা ছমছমে ছোট গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ শিহরণ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ব্যোমকেশ কাহিনীর জন্য তার খ্যাতি সবচেয়ে বেশি হলেও তার ঐতিহাসিক ও অলৌকিক গল্পগুলিও বাংলা সাহিত্যের ভাণ্ডারকে অনেক মণিমুক্ত উপহার দিয়েছে। দুই পর্বে সমাপ্য শিহরণের বিশেষ নিবেদনে আমরা আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি অলৌকিক গল্প প্রত্নকেতকী। আজ তারই প্রথম পর্ব শুরু হচ্ছে। প্রত্নকেতকী প্রথম পর্ব। কুকুরছানাটা বোধহয় অদৃষ্ট প্রেরিত হয়ে সেদিন রাস্তায় নেমেছিল। সুবীর সন্ধ্যার সময় স্ত্রীকে নিয়ে মোটরে বেড়াতে বেরিয়েছিল। মাথা খোলা জাগুয়ার গাড়িটা আসতে চলতে জানে না, সামনে সাদার্ন অ্যাভিনিউয়ের খোলা রাস্তা পেয়ে উল্কার বেগে ছুটছিল। কুকুরছানাটা সময় বুঝে ফুটপাত থেকে রাস্তায় নামল, তারপর আস্তে আস্তে মন্থর পথে রাস্তা পার হয়ে চলল। তার আকৃতি অতি ক্ষুদ্র, গায়ের রং নোংরা হলুদ বর্ণ। সুবীর প্রথমে তাকে দেখতে পায়নি। যখন দেখতে পেল তখন কুকুরছানা ও মৃত্যুর মাঝখানে মাত্র 20 গজের ব্যবধান। সুবীর সবাইকে ব্রেক কষল। স্বামীর পাশে বসে অরুণা এই বেগ সংহতির জন্য প্রস্তুত ছিল না। তার কপাল ড্যাশবোর্ডের গায়ে সজোরে ঠুকে গেল। কপাল কাটল না বটে, কিন্তু অরুণা একটি ক্ষীণ কাকুতি উচ্চারণ করে সুবীরের গায়ে হেরে পড়ল। কুকুরছানাটি কিন্তু চাপা পড়ে অক্ষত ছিল। সে গুটি গুটি ফিরে গিয়ে আবার ফুটপাতে উঠল। সুবীর দেখল অরুণা মূর্ছা গেছে। সে ব্যগ্র কণ্ঠে ডাকল, অরুণা, অরুণা। অরুণা সাড়া দিল না। সুবীরের বুকের মধ্যে একবার থক করে উঠল। তারপর সে মোটর ঘুরিয়ে তীর বেগে চলল। মাইলখানেক দূরে একটা নার্সিং হোম আছে, সেখানকার ডাক্তার তার পরিচিত। সুবীর অবস্থাপন্ন বনেদি ঘরের ছেলে, শান্ত, শিক্ষিত, স্বাস্থ্যবান যুবক। তার চরিত্রে একটি অচপল দৃঢ়তা আছে। মাত্র 6 মাস হলো অরুণার সাথে তার বিয়ে হয়েছে। অরুণা উচ্ছল রূপবতী, আধুনিক আদর্শে কৃষাঙ্গীর তন্নি নয়, কিন্তু কালিদাস ও জয়দেবের চোখে বোধ করি ভালো লাগত। তাকে দেখলে গীত গোবিন্দ ও মেঘদূতের কথা কেন কি জানি মনে পড়ে যায়। 6 মাসের বিবাহিত জীবনে তারা মনের দিক দিয়ে খানিকটা কাছাকাছি এসেছে, কিন্তু একেবারে মিশে গলে একাকার হয়ে যায়নি। সুবীর নিজের মন প্রাণ অরুণার করে ঠেলে দিয়েছে, কিন্তু অরুণার মনের আড়াল এখনো পুরোপুরি খুঁজে যায়নি। বিবাহ এমন একটি অনুষ্ঠান যার ফলে দুটি যুবক যুবতী হঠাৎ পরস্পরের অতি ঘনিষ্ঠ সান্নিধ্যে নিক্ষিপ্ত হয়, কিন্তু দৈহিক ঘনিষ্ঠতা ঘটলেই যে মনের ঘনিষ্ঠতা ঘটবে এমন কোনো কথা নেই। কারো কারো মনের কপাট আস্তে আস্তে খুলে, খুলতে দেরি হয়। নার্সিং হোমের ডাক্তার অরুণাকে পরীক্ষা করে বললেন, ভয়ের কিছু নেই, সামান্য কনকাশন হয়েছে, আধ ঘন্টার মধ্যেই জ্ঞান হবে। অরুণার যখন জ্ঞান হলো, সুবীর তখন তার বিছানার পাশে বসে একাগ্র চোখে তার মুখের পানে চেয়ে আছে। অরুণার চোখে কিন্তু মোহাচ্ছন্ন দৃষ্টি। সে কিছুক্ষণ শূন্যে চেয়ে থেকে অস্ফুট স্বরে বলল,
কেয়া ফুলের গন্ধ। ডাক্তার বললেন, সম্পূর্ণ সুস্থ হতে 3-4 দিন লাগবে। অরুণা নার্সিং হোমেই রইল। 3 দিন পরে সুবীর অরুণাকে নিয়ে ঘরে আসলো। অরুণা এখন সেরে উঠেছে, সেই আচ্ছন্ন ভাবটা আর নেই। তবু তার মুখের হাসি, চোখের চাউনি দেখে মনে হয় সে যেন অন্তরের কোন সুদূর লোকে প্রবেশ করেছে। বাইরের লোকের সঙ্গে তার সম্পর্ক কমে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে যে সান্নিধ্য নিবিড় হয়ে উঠবার উপক্রম করেছিল, তা আবার আলাদা হয়ে গেছে। কয়েকদিন লক্ষ্য করে সুবীর নার্সিং হোমের ডাক্তারের সঙ্গে দেখা করল। ডাক্তার শুনে বললেন, ও কিছু নয়, 2-4 দিনে ঠিক হয়ে যাবে। এক কাজ করুন না, ওকে নিয়ে কোথাও ঘুরে আসুন। চেঞ্জ লাগলে শিগগিরই আরাম হয়ে যাবে। সুবীর বলল, কোথায় যাব? শীত এসে পড়লো, এখন তো পাহাড়ে যাওয়াও চলবে না। ডাক্তার বললেন, আরে নাই বা গেলেন পাহাড়ে, অত বড় রাজস্থানের মরুভূমি পড়ে রয়েছে তো, সেখানে যা। রাজস্থানের মরুভূমি? সুবীরের মনে পড়ে গেল তার এক দূর সম্পর্কের ভগ্নিপতি মস্ত বড় প্রত্নতাত্ত্বিক। তিনি বর্তমানে রাজস্থানের পশ্চিম প্রান্তে খনন কার্য চালাচ্ছেন। ভালোই হয়েছে, সুবীর অরুণাকে নিয়ে রাজস্থানের মরুভূমিতেই যাবে। নতুন দেশ, নতুন পরিবেশ, অরুণা অচিরেই সেরে উঠবে। সে বাড়ি ফিরে গিয়ে অরুণার কাছে প্রস্তাব করল। অরুণা বিশেষ ঔৎসুক্য দেখালো না, কিন্তু রাজি হয়ে গেল। তারপর 3 দশকের মধ্যে রাজস্থানে ভগ্নিপতিকে চিঠি লিখে সব রকম ব্যবস্থা করে সুবীর অরুণাকে নিয়ে রাজস্থানের পথে বেরিয়ে পড়ল। কলকাতা থেকে রাজস্থানের অপরান্ত সামান্য পথ নয়, দিল্লিতে ট্রেন বদল করে যেতে 3 দিন লাগে। মেল ট্রেনের একটি কূপে কামরায় দীর্ঘ পথ অতিক্রম করতে করতে অরুণার মন উৎফুল্ল হয়ে উঠতে লাগল। চোখে মুখে উৎসুক আগ্রহ দেখা দিল। সে এ জানলা থেকে ও জানলা ছুটোছুটি করে সুবীরকে নানা বিচিত্র প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে তুলল। অরুণার এই পরিবর্তনে সুবীরের খুব আনন্দ হল। তাকে কাছে টেনে গদগদে সুরে বলল, ভালো লাগছে? অরুণা মিষ্টি গলায় বলল, খুব ভালো লাগছে। আমার কি মনে হচ্ছে জানো, অনেকদিন বিদেশে থাকার পর নিজের দেশে ফিরে যাচ্ছি। তারপর একদিন বেলা 3টেতে তারা রাজস্থানের একটি ছোট্ট স্টেশনে নামল। তারা প্ল্যাটফর্মে পা দিতেই স্টেশনের বাইরের শুকনো মাঠ থেকে বালি মাখা গরম বাতাসের একটা ঢেউ তাদের উপর দিয়ে বয়ে গেল। অরুণা চকিত চোখে চারিদিক চেয়ে বলল, গন্ধ পাচ্ছ? গন্ধ, কেয়া ফুলের গন্ধ। অরুণা আগেও একবার অর্ধচেতন অবস্থায় কেয়া ফুলের উল্লেখ করেছিল। সুবীরের সে কথা মনে পড়ল। সে লম্বা ঘ্রাণ নিয়ে বলল, কেয়া ফুলের গন্ধ? কই না তো, ইঞ্জিনের পোড়া কয়লার গন্ধ পাচ্ছি কেবল। এই সময় কোট প্যান্ট সোলা হ্যাট পরা প্রত্নতত্ত্ববিদ বিরাজমোহন বাবু এসে উপস্থিত হলেন। রোগা তামাটে বর্ণের মধ্যবয়স্ক ব্যক্তি, বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত মিশিয়ে কথা বলেন। সুবীর তাকে প্রণাম করলো। দেখা দেখি অরুণাও প্রণাম করল। বিরাজমোহন বাবু ইতিপূর্বে অরুণাকে দেখেননি। সপ্রশংস হেসে বললেন, বাহ, খাসা শ্যালোবধূ তো। সুবীর অবাক হয়ে বলল, শ্যালোবধূ? বিরাজবাবু বললেন, আরে শ্যালোবধূ বুঝলে না? আরে তুমি হলে গিয়া আমার শ্যাল, মানে শ্যালো, আর ও হলো গিয়ে তোমার বধূ, সুতরাং শ্যালোবধূ। যাকে এসো, জিপ এনেছি, স্টেশন থেকে 15 মাইল যেতে হবে। জিপে মালপত্র তুলে 3 জন গাড়িতে উঠলেন। বিরাজবাবুই গাড়িটা চালালেন। স্টেশন থেকে 8 মাইল যাবার পর আর লোকালয় দেখা যায় না। চারিদিকে ধুধু বালি, 2-4টি কঙ্কালসার গাছ ও ঝোপঝাড়। দূরে দূরে ছোট ছোট পাহাড়ের ঢিবি, তার মধ্যে দিয়ে অস্পষ্ট পাথুরে পথের চিহ্ন চলেছে। জিপ চালাতে চালাতে বিরাজবাবু কথা বলতে লাগলেন। এই দেশটা এখন প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে বটে, কিন্তু 2000 বছর আগে এমনটা ছিল, উর্বর দেশ ছিল। তখন এখানে একটা রাজ্য ছিল, মরুভূমির উপান্তে ছোট্ট একটা রাজ্য। তারপর প্রকৃতি আর মানুষ একসঙ্গে এই রাজ্যের পেছনে লাগলো। ওই ইতিহাসে যাদের পার্থিয়ান বলা হয়েছে, সেই পারদ জাতি এদেশ আক্রমণ করে অধিকার করলো। কিন্তু ওই
বেশি দিন রাজ্য ভোগ করতে পারলো না। 200 বছরের মধ্যে মরুভূমি এসে রাজ্যটাকে গ্রাস করে নিল। আর এখন এদেশে মানুষের বসতি নেই বললেই চলে। পুরনো ঘর বাড়িও ভূমিসাৎ হয়েছে। কেবল ওই পাথরের তৈরি রাজপ্রাসাদটা এখনো মরুভূমির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বালির মধ্যে অর্ধপতিত অবস্থায় মাথা জাগিয়ে আছে। এই রাজপ্রাসাদের এখন আমাদের স্কন্ধভবন, মানে হেডকোয়ার্টার। তা তোমাদের সেখানেই নিয়ে যাচ্ছি আর কি। সুবীর বলল, সেখানে ঘোরাঘুরি করছেন নাকি? বিরাজবাবু হাসলেন। আরে না না, ও প্রাসাদ তো মাত্র 1500 কি 2000 বছরের পুরনো। আমাদের দৃষ্টি আরো গভীরে। রাজপ্রাসাদ থেকে মাইল 3 দূরে এক জায়গায় সিন্ধু সভ্যতার কিছু নিদর্শন পাওয়া যায়। অন্তত 4000 বছর আগে ওখানে ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল, এখন বালি চাপা পড়েছে। আমরা তাই ঘুরে বার করছি। বিরাজবাবু শুধু প্রত্ন পণ্ডিত নয়, প্রত্ন পাগলও বটে। তিনি উৎসাহ করে খনন কার্য বিষয়ে আরও অনেক তথ্য বলে চললেন। সুবীরের পুরাতত্ত্বের প্রতি বিশেষ অনুরাগ ছিল না, সে চুপচাপ শুনে গেল। আধ ঘন্টা চলার পর সামনে মাইল 2 দূরে একটা উঁচু পাথরের ঢিবি দেখা গেল, যেন বালি ফুঁড়ে একটি ত্রিকোণ পাথরের চাঙর মাথা তুলেছে। বিরাজবাবু বললেন, ওই 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 দেখো রাজপ্রাসাদ, যেখানে তোমরা থাকবে। অরুণা উৎসুক চোখে সেই দিকে চেয়ে রইল। সুবীর বলল, আপনিও তো ওখানে থাকবেন নাকি? বিরাজবাবু বললেন, ওখানে আমার অফিস আছে বটে, কিন্তু আমি বেশিরভাগ তাঁবুতেই থাকি। যেখানে এক্সকাভেশন হচ্ছে সেখানে হরদম না থাকলে অসুবিধা হয়। আমার সহকারীরা এবং কুলিরাও সরজমিনে থাকে। রাজপ্রাসাদটা তোমাদের দুজনের জন্য রিজার্ভ থাকে। সুবীর কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, কেবল আমরা দুজন একলা থাকবো? বিরাজবাবু বললেন, না না, একেবারে একলা নয়। অফিসের একজন পাহারাদার আছে, সে প্রাসাদেই থাকে। অবশ্য এখন তার বউকে বানিয়ে রেখেছি। ওরা তো স্থানীয় লোক, দুজনে মিলে তোমাদের বেশ ভালোই খবরদারি করবে। জিপ এসে রাজপ্রাসাদের সামনে থামল। একজোড়া স্ত্রী পুরুষ প্রাসাদের ছায়ায় বালির উপর মুখোমুখি বসেছিল। তারা উঠে দাঁড়িয়ে সেলাম করল। পুরুষের মাথায় ধামার মতন প্রকাণ্ড পাগড়ি, পাগড়ির নিচে গোঁফ ও দোপাট্টা দাড়ি ছাড়া আর কিছুই দেখা যায় না। স্ত্রীলোকটির নাকে নথ, সিঁথিতে রূপোর ঘুমটি। বিরাজবাবু বললেন, গুজব সিং, এরা এসেছেন, তোমরা এদের দেখভাল করবে, বুঝলে? রুক্মিণী, রান্নার ব্যবস্থা করেছো তো? বেশ, আমি এখন তাহলে খাদে যাচ্ছি। চিরাগ বাক্তির সময় ফিরবো। তোমরা এদের সামান ভেতরে নিয়ে যাও। সুবীরকে বললেন, আজ রাতটা আমি এখানেই থাকবো, তোমাদের ঘর বসত করে দিয়া নিশ্চিন্ত হো। আচ্ছা, দেখ আমি চলি তাহলে। হ্যাঁ। বিরাজবাবু এরপর জিপ চালিয়ে চলে গেলেন। গিরধর সিং ও রুক্মিণী লটবহর নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সুবীর ও অরুণা প্রাসাদের সামনে বালির উপরে পায়চারি করতে করতে চারিদিকটা দেখতে লাগল। প্রাসাদের সদর আন্দাজ 50 গজ চওড়া, আগাগোড়া গেরুয়া রঙের পাথর দিয়ে তৈরি। নিচের তলাটা বালির ঢিপির নিচে চাপা পড়েছে বটে, কিন্তু অবশিষ্ট দুতল মিলিয়ে এখনো প্রায় 40 ফুট উঁচু। তৃতীয় তলটা পিরামিডের ন্যায় কোণাকৃতি। জায়গায় জায়গায় পাথর খসে গিয়ে প্রাসাদের গায়ে ক্ষত হয়েছে, কিন্তু মোটের উপর অটুট আছে। সুবীর দেখতে দেখতে বলল, এত পুরনো বাড়ি দেখে কিন্তু মনে হয় না। এই বাড়িতে 1500-2000 বছর আগে রাজা রানী থাকতো, লোক লস্কর সৈন্য সামন্ত গম গম করত। কল্পনা করা যায় না। তুমি কল্পনা করতে পারো? স্বপ্নাতুর চোখে তাকিয়ে অরুণা বলল, হ্যাঁ পারি। গিরিধর এসে জানালো সামান যথাস্থানে বিন্যস্ত হয়েছে, এখন মালিক ও মালকিন ঘরে প্রবেশ করতে পারে। সুবীর আর অরুণা ঢালু বালির পাড় ধরে একেবারে দোতলার বারান্দায় উপস্থিত হলো। বারান্দাটি চওড়া, তার একদিক থেকে ঘরের সারি আরম্ভ হয়েছে। ঘরের পর ঘর, অসংখ্য ঘর,
কোনোটি আকার আয়তনে সভাগৃহের মতন বড়, কোনোটি কোটর আকৃতিক ক্ষুদ্র প্রকোষ্ঠ। সব মিলে একটা বিশাল মধুচক্র বলে ভ্রম হয়। অট্টালিকার নিচের তলা থেকে পাথরের সিঁড়ি যেন গর্ত থেকে বেরোনো অজগরের মতন দোতলার বারান্দায় উঠেছে, তারপর বাঁক খেয়ে 3 তলার দিকে চলে গেছে। গিরিধর সিং বলল, আপনাদের মহল 3 তলায়, আসুন। সুবীর জিজ্ঞাসা করলো, তোমরা কোথায় থাকো? গিরিধর সিঁড়ির ঘরের দিকে আঙুল দেখিয়ে বলল, নিচে 2টো ঘর পরিষ্কার করে নিয়েছি, সেখানেই থাকি। রান্নাঘরও সেখানেই। ভারী চমৎকার জায়গা হুজুর। ঠান্ডা নেই, গরম নেই, একটু অন্ধকার, এই যা। সুবীর বলল, আর অফিসটা কোথায়? গিরিধর বলল, ওই যে ওই দিকের ঘরগুলো, ওখানেই অফিস। সুবীর একটা বড় ঘরে উঁকি মেরে দেখল অনেকগুলো টেবিল রয়েছে, টেবিলের উপর নানা আকৃতির পাথরের টুকরো। অফিসের স্বাভাবিক সাজ সরঞ্জাম, কাগজপত্র, টাইপরাইটার এসব কিন্তু কিছুই নেই। সুবীর বলল, চলো এবার আমাদের মহলটা দেখি। তিনতলাটা চন্দ্রশালা অর্থাৎ চিলে কোঠা। পাশাপাশি 3টি ঘর, বাকি ছাদ উন্মুক্ত, মাঠ ময়দানের মতন চওড়া। ছাদ ঘিরে পাথরের কাজ করা আলসে। মেঝের উপর বালির পুরু পলি পড়েছে। ঘর 3টি কিন্তু পরিষ্কার ও পরিচ্ছন্ন, ধুলোবালির চিহ্ন মাত্র নেই। মাঝের ঘরে একটি বড় খাট, একপাশের ঘরে একটি টেবিল ও কয়েকটি চেয়ার দিয়ে বৈঠকের আকারে সাজানো হয়েছে। অন্য পাশের ঘরে স্নানাদির ব্যবস্থা। বিরাজবাবু প্রত্নলোকবাসী হলেও বর্তমানকালে শ্যালক ও শ্যালবধূর সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা ভালোই করেছেন। এই ঘরগুলির একটাই অসুবিধা, দরজার কপাট নেই। আগেকার দিনে নিশ্চয়ই কাঠের কপাট চৌকাট সবই ছিল, এখন খুন ধরে নষ্ট হয়ে গেছে। যা হোক, বিরাজবাবু দরজায় পর্দা টাঙিয়ে দিয়ে যথাসম্ভব আব্রু রক্ষা করেছেন। গিরিধর সিং বলল, হুজুর আপনারা আরাম করুন, আমি চায় নিয়ে আসি। গিরিধর সিং চলে গেল। সুবীর ও অরুণা ঘরগুলি ঘুরে ফিরে দেখতে লাগলো। সুবীরের মুখে চোখে নতুনত্বের ঔৎসুক্য, অরুণার চোখে অবাস্তবের কুহক। সুবীর বলল, কি কেমন লাগছে? অরুণা অস্ফুট স্বরে বলল, আচ্ছা, এইসব আসবাব এখানে কেন? সুবীর চকিত হয়ে বলল, সেকালের বাড়িতে একালে আসবাব বেমানান ঠেকছে না, কিন্তু উপায় কি বলো? গজদন্ত পালঙ্ক, অস্নেহ দীপিকা, সুবর্ণ ভৃঙ্গার এসব আর কোথায় পাওয়া যাবে? গিরধর সিং একটা বড় থালার উপর চায়ের সরঞ্জাম সাজিয়ে নিয়ে এলো। 2টো পাথরের বাটিতে মশলাদার চা, সঙ্গে ডালের ভুজিয়া, ঝাল মটর, পাঁপড় ভাজা ইত্যাদি টুকিটাকি খাবার। দুজনেরই খুব খিদে পেয়েছিল। সাগ্রহে তারা খেতে বসে গেল। চায়ের স্বাদটা ঠিক স্বাভাবিক চায়ের মতো নয়, তবু খারাপ লাগলো না। ভাজাভুজিতে ঝাল একটু বেশি, কিন্তু খুব মুখরোচক। দুজনে হুশহাস করতে করতে সব খেয়ে ফেলল। তারপর ঘরের বাইরে ছাদের উপরে গিয়ে দাঁড়ালো। প্রাসাদের পিছন দিকে বালির প্রান্তরের অন্য পারে সূর্য অস্ত যাচ্ছে। গরম বাতাসের গায়ে একটু যেন শীতের স্পর্শ লেগেছে। দুজনে আলসের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে পশ্চিম দিকে চলে গেল। অরুণার চোখ মিলে দিগন্তের দিকে তাকালো। সুবীর নিচের দিকে উঁকি মারল। হাত নিচে আলকা বালির ঢালু বাঁধ প্রাসাদের পিছনে এসে ঠেকেছে। সে বলল, চারিদিকে বালির সমুদ্র, মাঝখানে প্রাসাদ যেন একটা পাথরের দ্বীপ। অরুণা উত্তর দিল না, একাগ্র চোখে অস্তমান সূর্যের দিকে তাকিয়ে রইল। সূর্য অস্ত গেল। নিচে বালির উপর কিছুটা আলোড়ন তুলে শুকনো ঠান্ডা বাতাস তাদের মুখে এসে লাগল। অরুণা হঠাৎ শিউরিয়ে উঠল। সুবীর কাছে এসে তার কাঁধ জড়িয়ে নিয়ে বলল, ঠান্ডা লাগছে? চলো ঘরে যাই। ভারী মজার দেশ এই রাজস্থান। দিনে গ্রীষ্মকাল, আবার সূর্য অস্ত যেতে না যেতে শীতকাল। দুজনে এরপর ঘরে ফিরে গেল। সুবীর খেয়াল করল না অরুণার চোখে ভয় পাওয়ার এক উত্তেজনা। সে যে হঠাৎ শিউরিয়ে উঠেছিল তা শুধু ঠান্ডা বাতাসের ছোঁয়ায় নয়,
তার মনেও যেন কোনো অভাবনীয় ভবিতব্যের ছোঁয়া লেগেছে। ঘরে একটা অর্ধগোলাকার জানলা আছে, বর্তমানে তার উপর পর্দা ঢাকা। ছায়ায় ভরা ঘরটাতে অরুণা ও সুবীর দুটি চেয়ারে পাশাপাশি বসল। সুবীর অরুণার একটা হাত নিজের হাতে নিয়ে বলল, নতুন জায়গায় এসে তোমার ভালো লাগছে? অরুণা একটু চুপ করে থেকে বলল, ভালো লাগছে, কিন্তু আমার একটু না ভয় ভয় করছে। সুবীর অনুভব করল অরুণার হাতের আঙুলগুলো ঠান্ডা। সে আঙুলের সাথে আঙুল জড়িয়ে নিয়ে বলল, ভয়ের কি আছে? বাড়িটা মান্ধাতার আমলের, লোকজনও বেশি নেই, তাই একটু ভূতেরে ভূতেরে মনে হচ্ছে বটে। দুদিন থাকলেই একটু সব ঠিক হয়ে যাবে। অরুণা দোনামোনা করে বলল, হ্যাঁ। দরজার কাছে আলো দেখা গেল। রুক্মিণী ঘরে ঢুকল। তার হাতে একটি থালার উপর কয়েকটি জ্বলন্ত মোমবাতি। এই দীপান্বিতা রমণীকে দেখে সুবীরের চোখে একটা বিভ্রম জন্মালো। রুক্মিণী যেন বর্তমানকালের মেয়ে নয়, তার বেশভূষা, স্বচ্ছন্দ গতিভঙ্গি সবই যেন একেবারে সুদূর অতীতের স্পর্শবহ। রুক্মিণী সুন্দরী নয়, যুবতীও নয়, তার বয়স 30-এর ঊর্ধ্বে। তামাটে গৌরবর্ণ দেহে কঠিন স্বাস্থ্য, নথ পরা মুখখানিতে আভিজাত্যের ছোঁয়া। প্রকৃতির বিচিত্র বিধানে রাজস্থানের উচ্চ নীচ সকল জাতির মেয়ের দেহেই রাজকন্যা সুলভ মর্যাদা রয়ে গেছে। রুক্মিণীর হাসিটা মিষ্টি, গলার স্বরও বিনম্র। একটি মোমবাতি টেবিলের উপর রেখে সে অরুণার দিকে চোখ তুলল। ভাঙা ভাঙা হিন্দিতে বলল, আই, সব ঘরে বাতি দিয়ে আসি। অরুণা বলল, এসো। অরুণার বাপের বাড়ি বিহার প্রদেশে, সেও অল্প বিস্তর হিন্দি বলতে পারে। রুক্মিণী চলে গেল। অন্য ঘর দুটোতে বাতি দিয়ে এসে অরুণার পাশে দাঁড়ালো। বাই, এবার তোমার চুল বেঁধে দিই। অরুণা তার দিকে সামান্য মুখ ফেরালো, নিজের চুলে একবার আঙুল বুলিয়ে বলল, আজ থাক, আজ শুধু মুখ হাত ধুয়ে নেব। আচ্ছা, আমি তাহলে যাই, রসুই করতে হবে। যাও। রুক্মিণী অরুণার দিকে একবার সুস্মিত দৃষ্টিপাত করে চলে গেল। সুবীর বলল, রুক্মিণীর দেখে তোমাকে ভালো লেগেছে? অরুণা একটু অন্যমনস্ক হাসল। দুজনে মোমবাতির আলোয় চুপ করে বসে রইল। অরুণার দিকে তাকিয়ে সুবীরের মনে হলো এই অস্পষ্ট আলোতে অরুণা যেন আরো অবাস্তব হয়ে গেছে। নিচে জিপের শব্দ হল। বিরাজবাবু ফিরেছেন। অরুণা এবারে উঠে পড়ল। সুটকেস থেকে কাপড়, জামা, সাবান, তোয়ালে প্রভৃতি নিয়ে স্নানঘরের দিকে চলে গেল। বিরাজবাবু ঢুকলেন। তার হাতে এক মুঠি ধূপের কাঠি। চেঁচিয়ে বললেন, কি হে, কেমন অট্টালিকা? শালবধূ কোথায়? সুবীর বলল, বাথরুমে গেছে। চমৎকার অট্টালিকা, তা আপনি কোথায় শোবেন? বিরাজবাবু বললেন, আরে ভয় নেই, ভয় নেই, আরই পাতবো না। আমার শোবার ঘর দোতলায়। স্টেশনে এক আঁটি ধূপকাঠি কিনেছিলাম, জিপেই পড়েছিল। বলে তিনি কয়েকটা ধূপ জ্বেলে দিয়ে চেয়ারে বসলেন। এ ঘরগুলোতে ধূপ ধুনো দেওয়া খুব দরকার, অনেকদিন খালি পড়ে আছে। ধীরে ধীরে ঘরটি ধূপের গন্ধে ভরে উঠল। সুবীর বলল, চা খাবেন না? বিরাজবাবু বললেন, তাঁবু থেকে চা খেয়ে এসেছি। এখানে শুধু রাতে খাওয়া আর শোয়া, তারপর সূর্য ওঠার আগেই প্রস্থান। সুবীর বলল, এখানকার জল হাওয়া খুব ভালো, তাই না? বিরাজবাবু পরম উৎসাহে বললেন, মরুভূমির মতো জায়গা আছে, হ্যাঁ। রোগের বীজাণু এখানে টিকতে পারে না, জ্বলে পুড়ে খাক হয়ে যায়। তাছাড়া এমন রাত পৃথিবীর আর কোথাও নেই। তাই নাকি? এ দেশটা রাজস্থানের অন্তর্গত হলেও আসলে তো মালব দেশ। মুসলমানরা যখন প্রথম ভারতবর্ষে আসে, ওরা দেখেছিল অযোধ্যার সন্ধ্যা, রাজওয়াড়ার সকাল আর মালবের রাত্রি, জগতে অতুলনীয়। মুসলমানি ভাষায় বয়েত আছে। মালবের রাত্রি বাক্যটির রোম্যান্টিক স্বাদ সুবীর মনে মনে গ্রহণ করছে। এমন সময় অরুণা শোবার ঘর থেকে বাইরে আসলো। তার হাতে স্নিগ্ধ শিখা মোমবাতি।
সুবীরের মাথায় কবিতা গুঞ্জরিয়ে উঠল। হেনকালে হাতে দীপ শিখা, ধীরে ধীরে নামিয়ে এলো মোর মালবিকা। ঘরে ঢুকেই অরুণা থমকে দাঁড়িয়ে পড়ল। অবাক চোখে এদিক ওদিক চেয়ে বলল, কেয়া ফুলের গন্ধ। বিরাজবাবু হেসে উঠলেন। আরে কেয়া ফুল নয়, কেয়া ফুল নয়, উম্বুরি ধূপের গন্ধ। কেয়া ফুল এদেশে কোথায়? তাছাড়া এটা কেয়া ফুলের সময় নয়। এটাকে এসো শালো বন্ধু। দ্বিধা মন্থর পদে অরুণা এসে টেবিলের উপর মোমবাতি রাখল। একটু অপ্রতিভ হেসে বিরাজবাবুর পাশের চেয়ারে বসল। তার মনের মধ্যে যেন বাস্তব আর অবাস্তবের লড়াই চলছে। সুবীরের মনে উদ্বিগ্ন বিস্ময় পাক খেতে লাগলো। অরুণা বারবার কেয়া ফুলের গন্ধ পাচ্ছে, কি ব্যাপার? বিরাজবাবু কথা বলতে আরম্ভ করলেন। তিনি একটু বেশি কথা বলেন, কিন্তু কথাগুলি নিরস নয়। নানা প্রকার পাণ্ডিত্যপূর্ণ আলাপ আলোচনার সঙ্গে ঠাট্টা তামাশা মিশিয়ে 2 ঘন্টা কাটিয়ে দিলেন। গিরিধর ও রুক্মিণী রাতের খাবার নিয়ে আসলো। খাবারগুলো টেবিলে রেখে গিরিধর আরো কয়েকটা মোমবাতি জ্বেলে দিল। তিনজনে এবার টেবিলের ধারে চেয়ার টেনে খেতে বসলেন। খাদ্যবস্তুর সংখ্যা এবং পরিমাণে প্রচুর, শাকসবজি বেশি, তার সঙ্গে ঘি মাখা ভাত ও চাপাটি, অল্প মাংস, মালাই এবং বরফি। খেতে খেতে সুবীর বলল, এই মরুভূমির মাঝখানে তাজা শাকসবজি পান করতে গে। বিরাজবাবু বললেন, মাইল 2 দূরে আভিরদের একটা গ্রাম আছে। তারাই দুধ আর শাকসবজি যোগায়। মাঝে মাঝে ভেড়ার মাংস পাওয়া যায়, কিন্তু মাছ পাওয়া যায় না। মরুভূমিতে জল কোথায় যে মাছ আসবে? সুবীর জলের গ্লাসে চুমুক দিয়ে বলল, ভারী সুস্বাদু জল, এ জল কোথায় পান? বিরাজবাবু বললেন, নিচের তলায় একটা ঘরের মেঝে ইঁদারা আছে। সেই 2000 বছরের পুরনো ইঁদারা, কিন্তু কি জল! বরফের মতো ঠান্ডা, আবার শরবতের মতো মিষ্টি। অরুণা পুরুষদের কথার মাঝে যোগ দিল না, একটু চুপচাপ আহার করতে লাগলো। আহার শেষ হলে বিরাজবাবু বললেন, শালবউ, তুমি ক্লান্ত হয়েছ, যাও গিয়ে শুয়ে পড়ো। আমরা আরো খানিকক্ষণ গল্প গুজব করি। কাল ভোর হলেই আমি চলে যাব, হয়তো 2-3 দিন আর আসতে পারবো না। অরুণা একটু ঘাড় হেলিয়ে শোবার ঘরে চলে গেল। তারপরে দুজনে ঘনিষ্ঠভাবে গল্প করতে করতে ভূতের গল্প উঠে পড়ল। বিরাজবাবু গলা খাটো করে বললেন, বউকে কিছু বলো না, কিন্তু গিরধরের মুখে শুনেছি এই বাড়িতে নাকি আছে। কি আছে? ভূত প্রেত? আপনি বিশ্বাস করেন? বিরাজবাবু হাসলেন। আমি বিজ্ঞানী, যার প্রমাণ পেয়েছি তা বিশ্বাস না করে উপায় কি? বিজ্ঞানী আর অবিজ্ঞানীর মধ্যে ওইখানেই তফাৎ। বিজ্ঞানী প্রমাণ পেলে বিশ্বাস করে, আর অবিজ্ঞানী প্রমাণ পেলেও বিশ্বাস করে না, উল্টে নানা রকম কুব্যাখ্যা শুরু করে দেয়। আপনি তাহলে প্রমাণ পেয়েছেন? দেখো, ভূতকাল নিয়েই আমার কারবার। ভূতকালের সন্ধানে মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ এমন কিছু পেয়েছি যাকে বাস্তব বলা যায় না। সে গল্প আর একদিন বলবো। তবে এই বাড়িতে আমি নিজে কিছু দেখিনি, যা শুনেছি সবে ওই কাপড় বাকড়ের মুখে। তা ওরা কি বলে? ওরা বলে একটা আত্মা আছে। মাঝে মাঝে গভীর রাতে বিনা ঝংকার শোনা যায়। তাজা ফুলের গন্ধ চারিদিকে ভুর ভুর করতে থাকে। সুবীর চমকে বলল, কোন ফুল? কেয়া? বিরাজবাবু কিছুক্ষণ তার দিকে চেয়ে বললেন, তাও জানি না। আজ তোমার বউ কেয়ার গন্ধ পেয়েছিল, তাই তো? এটা আমার খেয়াল হয়নি। সুবীর বলল, অরুণার এই দুর্ঘটনা হবার পর থেকে সে 3 বার কেয়া ফুলের গন্ধ পেয়েছে। কোথাও কেয়া ফুল নেই, তবুও গন্ধ পেয়েছে। এর মানে আপনি বলতে পারেন? বলে সুবীর মোটর দুর্ঘটনার পর থেকে সব ব্যাপারটা খুলে বলল। বিরাজবাবু কিছুক্ষণ চিন্তা করে বললেন, দেখো, এখানে আসার আগে যদি গন্ধ পেয়ে থাকে তাহলে অলৌকিক কাণ্ড নাও হতে পারে।
হয়তো মাথায় চোট লাগার ফলেই অলফ্যাক্টরি নার্ভস বিগড়ে গেছে। স্নায়ু বড় বিচিত্র যন্ত্র, বুঝলে। যা হোক, ভাবনার কিছু নেই, আস্তে আস্তে ও সব নর্মাল হয়ে যাবে। তারপর রাত্রি গভীর হচ্ছে দেখে তিনি দোতলায় শুতে চলে গেলেন। সুবীর শোবার ঘরে যাবার আগে একবার বাইরের দরজার পর্দা সরিয়ে ছাদের দিকে উঁকি মারল। বাইরে বেশ ঠান্ডা। চাঁদ আকাশের মাঝখানে উঠে বালু ঢাকা প্রকাণ্ড ছাদ চন্দ্রকিরণে ঝিকমিক করছে। মানবের রাত্রি। সুবীর একটি নিঃশ্বাস ফেলল। অরুণা যদি সুস্থ থাকত, দুজন মিলে তারা মানবের এই অপরূপ রাত উপভোগ করতে পারত। সুবীর এবারে শোবার ঘরে গেল। বড় ঘরটার মাঝখানে বিস্তীর্ণ পালঙ্ক। অরুণা শয্যার এক পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। সুবীর পালঙ্কের পাশে ঝুঁকে ডাকল, অরুণা, অরুণা। অরুণা কিন্তু জাগল না। তার দেহ এমন শিথিলভাবে শয্যায় পড়ে আছে যে মনে হয় শুধু ঘুম নয়, ঘুমের চেয়েও দুরবগাহ অবচেতনার মধ্যে তার সংজ্ঞা ডুবে গেছে। হঠাৎ শঙ্কিত হয়ে সুবীর তার বুকের উপর হাত রাখল। না, হৃদস্পন্দন তো মন্থরই বটে, কিন্তু স্বাভাবিকভাবে সচল আছে। সুবীর সযত্নে অরুণার গায়ের উপর চাদর টেনে দিল। অপলক চোখে তার ঘুমন্ত মুখের পানে চেয়ে রইল। শিয়রে নিঃশ্বাসিত মোমবাতিটা নিবু নিবু হয়ে আসছিল, নির্বাপিত হবার আগে দপদপ করে উঠল। সুবীর তখন সন্তর্পণে অরুণার পাশে শুয়ে পড়ল। পরদিন সকাল থেকে তার প্রবাস জীবন আরম্ভ হল। নির্জন প্রবাসী জীবনযাত্রার সুবিধা অসুবিধা দুই আছে। পরিচিত মানুষের অভাব কখনো সুবিধা, কখনো অসুবিধা বলে মনে হয়। কাজকর্ম নেই, খবরের কাগজ নেই, এমন অবস্থা কারো পক্ষে সুখকর, কারো পক্ষে অসুখকর। কিন্তু যেখানে দুটি স্ত্রী পুরুষের মধ্যে প্রণয়ের বাঁধন আছে, সেখানে প্রবাসের নির্জনতা মধুময় হয়ে ওঠে। সুবীরের মন এই নিবিড় রসানুভূতির জন্য উৎসুক হয়েছিল, কিন্তু অরুণার দিক থেকে তার প্রতিফলন আসল না। বরং মনে হলো অরুণা যেন সুবীরকে এড়িয়ে চলছে। একসঙ্গে ওঠা বসা করেও দুজন মানুষ মনে মনে পরস্পরকে এড়িয়ে চলতেই পারে। অরুণা স্বভাবত সরল ও সিধা প্রকৃতির মেয়ে, কিন্তু এখন দেখা গেল অরুণার চোখে গোপনীয়তার কটাক্ষ। সে যেন সুবীরের কাছ থেকে নিজের মানসিক অবস্থা প্রচ্ছন্ন রাখার চেষ্টা করছে। তার মনের মধ্যে এমন কিছু ঘটছে যা সে সুবীরকে জানতে দিতে চায় না। রুক্মিণী কিন্তু প্রথম দেখাতেই অরুণাকে ভালোবেসে ফেলেছে। সে নিজের কাজ থেকে ছুটি পেলেই উপরে এসে অরুণার আশেপাশে ঘুরে বেড়ায়, অযাচিতভাবে তার সেবা করে। চুলে তেল মাখিয়ে চিরুনি দিয়ে আঁচড়িয়ে চুল বেঁধে দেয় আর অনর্গল গল্প করে। অরুণাও তার সঙ্গে বেশ স্বচ্ছন্দে মেলামেশা করে। মেয়েদের ওই একটি গুণ আছে, তারা উঁচু নিচু নির্বিশেষে সকল জাতের মেয়ের সাথে মিশতে পারে। পুরুষের সে গুণ নেই, থাকলে সুবীরের ভারী সুবিধা হতো। গিরধর সিং এর সাথে গল্প জমিয়ে কাটাতে পারত সময়। কিন্তু বর্তমান অবস্থায় সে যেন একটু নিরাশ্রয় হয়ে পড়েছে। সঙ্গে যে কটা বই এনেছে তা মাঝে মাঝে খুলে বসে, কিন্তু বইয়ে মন বসে না। তখন সে উঠে প্রাসাদের দোতলায় অগণিত ঘরগুলিতে ঘুরে বেড়ায়। ঘরগুলি পরিষ্কার নয়, কোথাও দেয়াল থেকে পাথর খসে পড়েছে, কোথাও ছাদের করে চামচিকে বাসা বেঁধেছে। সব মিলিয়ে পরিত্যক্ত লোকালয়ের প্রাণহীন কঙ্কালসার শুষ্কতা। দ্বিতীয় দিন সন্ধ্যায় সূর্যাস্তের পর সুবীর 3 তলার খোলা ছাদে একাই হেঁটে বেড়াচ্ছিল। আলসের ধারে ঘুরে বেড়াতে বেড়াতে নানা অসংলগ্ন চিন্তার মধ্যে ভূত প্রেতের চিন্তাও তার মনে আসছিল। বিরাজবাবু বৈজ্ঞানিক হলেও অলৌকিক ব্যাপার বিশ্বাস করেন। এই বাড়িটাতে বাজনার শব্দ শোনা যায়, ফুলের গন্ধ পাওয়া যায়, হয়তো কিছু আছে। হানাবাড়ির কত গল্পই তো শোনা যায়, সবই কি মিথ্যে? এই বাড়িটা 2000 বছর ধরে মরুভূমির মাঝখানে পড়ে আছে। হয়তো জীবিত অবস্থায় যারা এখানে বাস করত তাদেরই কেউ বাড়ির মায়া ত্যাগ করে যেতে পারেনি, 2000 বছর ধরে অপেক্ষা করছে।
কিসের অপেক্ষা করছে কে জানে। এই রাজস্থানেই নাকি কোথায় একটা রাজপ্রাসাদ আছে যেখানে রাতে প্রেতাত্মা मैं भूखा हूं বলে কেঁদে বেড়ায়। আজও আকাশে চাঁদ উঠেছে। ঠান্ডা বাতাসে সুবীরের গা শীত শীত করে উঠল। সে ঘরে ফিরে গেল। বসার ঘরে কেউ নেই, কিন্তু শোবার ঘর থেকে রুক্মিণীর মধুর স্বর ভেসে আসছে। সুবীর শোয়ার ঘরের পর্দা সরিয়ে দেখল সেখানে দুটি মানুষের মজলিস বসে গেছে। মেঝে পাটি পেতে অরুণা আর রুক্মিণী মুখোমুখি বসেছে। তাদের মাঝখানে আগুনের একটা ছোট্ট আংটা। রুক্মিণী খোসা শুদ্ধ চিনিবাদাম আগুনে ঝলসে খোসা ছাড়িয়ে অরুণাকে দিচ্ছে, আর অরুণা পরম সুখে নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে খাচ্ছে। সুবীরকে দরজার কাছে দেখে রুক্মিণীর কথা যেন জমাট বেঁধে গেল। অরুণা মুখ তুলে চাইল। সুবীর তাদের কাছে এসে বসলো, হাসি মুখে বলল, কি গল্প হচ্ছে? আমিও গল্প শুনতে এলাম। অরুণা একটু বিব্রত হয়ে বলল, উফ, মেয়েলি গল্প কি তোমার ভালো লাগবে? সুবীর বলল, ভালো না লাগে উঠে যাব, অন্তত চিনেবাদাম ভাজা তো ভালো লাগবে। সে কয়েকদানা চিনেবাদাম নিয়ে মুখে দিয়ে বলল, আচ্ছা রুক্মিণী, তোমরা এই বাড়িতে ফুলের গন্ধ পেয়েছো? সুবীরের আগমনে রুক্মিণী একটু আড়ষ্ট হয়ে পড়েছিল। এখন আবার স্বচ্ছন্দ হয়ে বলল, জি মালিক, পেয়েছি। তাছাড়া গভীর রাত্রে বাঁশির আওয়াজ শোনা যায়, সিতারের আওয়াজ শোনা যায়। কোন ফুলের গন্ধ পেয়েছো? আতর, গোলাপ, ধূপধুনার গন্ধ নয়? জি না, তাজা ফুলের গন্ধ। জাই, জুহি, চম্পা, এইসব। আচ্ছা, কেয়া ফুলের গন্ধ কখনো পেয়েছো? অরুণা সুবীরের দিকে একবার অবাক হয়ে তাকালো। রুক্মিণী উৎসুক স্বরে বলল, কেওড়া ফুলের গন্ধ? না বাবুজি, কেওড়া ফুলের গন্ধ কেমন হয় আমি জানি না। কেওড়া ফুল কখনো দেখিনি, তবে কেওড়া ফুলের গল্প জানি। কেওড়া ফুলের গল্প? হ্যাঁ বাবুজি, ভারী চমৎকার গল্প। আমি আমার দাদির কাছে শুনেছিলাম, আমার দাদি আবার তার দাদির কাছে শুনেছিল। বহুকাল ধরে এই গল্প চলে আসছে। এই মহল নিয়েই গল্প। তাই নাকি? কি গল্প বলো তো শুনি। তখন রুক্মিণী চীনাবাদাম পোড়াতে পোড়াতে গল্প আরম্ভ করল। শুনছিলেন শিহরণের বিশেষ নিবেদন প্রত্নকেতকী প্রথম পর্ব। গল্প পাঠে শঙ্খ, সুদীপ্ত, পৌলমী এবং দেবশ্রী। শব্দবিন্যাসে উত্তরণ। পরিচালনা শঙ্খ ও উত্তরণ। গল্পের সূত্রধার প্রিয়ব্রত এবং গ্রাফিক্স সহায়তায় সৌরভ শীল। আমাদের আরও গল্প শুনতে এবং আপডেট পেতে চলে আসুন আমাদের পেজ www.facebook.com/শিহরণ সিরিজ। শিহরণ এখন bengali.mp3.com-এ। আপনারা আমাদের গল্পগুলি bengali.mp3.com ওয়েবসাইটের শিহরণ সেগমেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন।